নিউ বাংলা, সমস্যা নয়, সমাধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলা এবং চন্দ্রবিন্দুর যৌথ উদ্যোগে যে লাইভ আড্ডা অনুষ্ঠিত হয় তা আজকে শুরু হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাজেটের সংকট এবং সম্ভাবনা। আমাদের সাথে উপস্থিত আছেন ডেপুটি সেক্রেটারি, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আমাদের কর্মকর্তা। তো শামস আরেফিন, আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। এবার তো অনেক বড় বাজেট, তো আমি বাজেটের কিছু কিছু দিক নিয়ে প্রশ্ন করতে চাই আপনাকে। বিশেষ করে আপনাদের চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, ওনার নাম হচ্ছে আবুল কাশেম খান, উনি কালো টাকা সাদা করার সুযোগ সৎ করদাতাদের জন্য শাস্তি স্বরূপ, এরকম একটা মন্তব্য করছিলেন। আপনি কি মনে করেন এই কালো টাকা সাদা করার সুযোগ ব্যাপারটা? আসলে বিষয়টা হচ্ছে যে কতগুলো প্রেক্ষিত বা কতগুলো বাস্তবতার প্রেক্ষাপটে হয়তো আমাদের স্যার এই কথাটুকু বলেছেন। যাই হোক, কালো টাকা সাদা করার পক্ষপাতিত্ব বর্তমান প্রেক্ষিতে আসলে দুইভাবে দেখা হয়। এক, প্রথমত হচ্ছে যে তারল্য সংকট নামে একটা বিষয় আছে, অর্থাৎ ব্যাংকে আর্থিক যে সংকট, ঋণ দেওয়ার ক্ষেত্রে, কৃষককে ঋণ দেওয়ার ক্ষেত্রে, ব্যবসায়ীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে টোটাল যে একটা তারল্য সংকট আছে, সেই তারল্য সংকটের প্রেক্ষাপটে আর কি কালো টাকাকে সরকার সুযোগ দিয়েছে সাদা করার আর কি। তো এখন কালো টাকাকে সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে, আমরা চেম্বার অফ কমার্স থেকে বলেছিলাম যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হোক উৎপাদনমুখী খাতে, অর্থাৎ যেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থাৎ রিয়েল এস্টেট সেক্টর হতে পারে, সেটা হতে পারে পুঁজিবাজার, অথবা হতে পারে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেখানে হচ্ছে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়, যারা হচ্ছে টাকার অভাবে হচ্ছে বিনিয়োগ করতে পারে না। কিন্তু বাজেটে একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় দেখা গেছে, যেটা নিয়ে আমরাও কনসার্ন। সেটা হচ্ছে যে আপনি ক্যাশ ডিপোজিট করেন অথবা সেভিং ইনস্ট্রুমেন্টে হচ্ছে বিনিয়োগ করেন, অর্থাৎ যে সঞ্চয় আমানতে, অথবা সঞ্চয় পত্র ক্রয় করেন, এটা নিয়ে হচ্ছে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। এবং আপনার এই কালো টাকা সাদা করা নিয়ে হচ্ছে দুদক কোনো কথা বলবে না, বা কোনো প্রতিষ্ঠান কোনো কথা বলবে না। এখানে প্রেক্ষাপটটা হচ্ছে, যদি বাজেটের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, ভালো লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে পুঁজিবাজার এবং আবাসন খাতে যদি কেউ বিনিয়োগ করে তাহলে কালো টাকা সাদা করতে দেওয়া হবে, অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের কল্যাণে যে সুযোগটা দেওয়া হয়েছিল বাজেটে, সেই ভালো সুযোগটার কাজে আসছে না, শুধুমাত্র এই ধারাটুকুনের কারণে, যে ধারাতে অ্যালাউ করা হয়েছে যে আপনি ব্যাংকে ডিপোজিট রেখে, ব্যাংকে সঞ্চয় রেখে, সঞ্চয় আমানত ক্রয় করে সঞ্চয়পত্র অথবা সেভিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ সঞ্চয়ী যে মাধ্যম আছে সেগুলো ক্রয় করে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। এ প্রেক্ষিতে হয়তো স্যার কথাটা বলেছেন, যের ব্যাপারে আমরা কিছুটা হলো একমত। জি, আপনি বলুন। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আছে, মানে করোনা মোকাবেলায় থোক বরাদ্দ দিচ্ছে, থোক বরাদ্দ কিন্তু সাধারণ মানুষ বোঝে না আর কি। তো আমরা চাচ্ছি থোক বরাদ্দটা তাহলে কেমন, এটা কি বাজেটের বাইরে কিনা, একটু যদি বুঝিয়ে বলতেন। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে যে করোনা মোকাবেলায় হচ্ছে থোক বরাদ্দ বলা হয়, যেটা হচ্ছে সাধারণত অ্যালোকেশনে থাকে না। আপনার প্রভিশনে, যেমন আপনি হচ্ছেন কোথাও একটা বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছেন, সেখানে আপনার 5,000 টাকা বাজেট বা 5 লাখ টাকা বাজেট সেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করার জন্য। কিন্তু দেখা গেল বিয়ের অনুষ্ঠান এমন একটা বিষয় এসে দাঁড়ালো, অর্থাৎ বর কনেকে সাজানোর বিষয়টা, সেটা বিয়ের অনুষ্ঠান হয়তো বাইরে, তো সেটার জন্য আলাদা একটা বরাদ্দ রাখবেন, যেটাকে থোক বরাদ্দ বলে আর কি। তো এইভাবে একটা থোক বরাদ্দ রাখা হয়েছে করোনা প্রস্তুতিমূলক। কিন্তু ওভারঅল বাজেটই হচ্ছে সরকার যে ভালো দিকটা করেছে, সেটা হচ্ছে এই যে ওভারঅল বাজেটই করোনামুখী করার একটা প্রচেষ্টা, অর্থাৎ কিভাবে শিল্পায়নকে প্রমোট করা যায়, সেক্ষেত্রে আমরা দেখি যে সেটা সরকার করেছে। যেমন ক্যাপিটাল মেশিনারি, অর্থাৎ মূলধনী যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রে সরকার শুল্ক উঠিয়ে দিয়েছে হচ্ছে কম্পিউটার, তারপর হচ্ছে কম্প্রেসর, লোকাল এলপিজি গ্যাস, এরপর হচ্ছে লেদার সেক্টর, টেক্সটাইল সেক্টরে যে বিভিন্ন র মেটেরিয়ালস আছে, সবগুলোতে সরকার আর কি আমদানি বিকল্প শিল্প দেশে প্রতিষ্ঠা করার জন্য, মানে দেশ যেন নিজস্ব সক্ষমতা উৎপাদন করতে পারে, এই ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য রেখে সরকার এই আমদানি শুল্কটা কমিয়ে দিয়েছে, বিশেষত উৎপাদনের উপকরণ এবং হচ্ছে মূলধনী যন্ত্রপাতি এবং র মেটেরিয়ালস, কাঁচামালের উপর, এই আর কি। জি, আপনি বলুন যা বলতে চাচ্ছেন। থোক বরাদ্দ বা স্বাস্থ্য খাতে শুধুমাত্র কি করোনার কারণে এটা হবে, নাকি
স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে অন্য কোনো বরাদ্দ আছে? আচ্ছা, আপনি স্বাস্থ্য খাতের জন্য জি বরাদ্দ আছে যেটা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে আর কি? স্বাস্থ্য খাত নিয়ে ইদানিং খুবই আলোচনা হচ্ছে। আমরা স্বাস্থ্য খাতে দেখি যে স্বাস্থ্য খাতে হচ্ছে উন্নয়নমুখী যে বরাদ্দ, সেটা হচ্ছে 2019-20 ছিল হচ্ছে 7,667 কোটি টাকা, এবং 2020-21 সেটা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে 10,054 কোটি টাকা। অর্থাৎ আমি এখানে এডিপি অ্যালোকেশন অর্থাৎ উন্নয়নমুখী বরাদ্দটা বললাম, কারণ স্বাস্থ্য মিনিস্ট্রি অফ হেলথের জন্য হচ্ছে বরাদ্দ বাড়ানো হয়েছে অন্য ক্ষেত্রে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার বেতন ভাতা নতুন ডাক্তার নিয়োগ সেক্ষেত্রে, কিন্তু উন্নয়নমুখী যে বাজেট সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে আপনি 7,667 কোটি টাকা থেকে 10,054 কোটি, অর্থাৎ মাত্র 3,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে আর কি। তো এখন এই 3,000 কোটি টাকা বৃদ্ধি মানে এই বাংলাদেশের যে টোটাল যে অ্যালোকেশন এই স্বাস্থ্য খাতে যে বরাদ্দ সেটা হচ্ছে টোটাল মোট বাজেটের হচ্ছে 4.9%, অর্থাৎ 4.9%, এবং এটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং অন্যান্য যে আমাদের পিয়ার গ্রুপ কান্ট্রি আছে অর্থাৎ যারা আমাদের প্রতিযোগিতামূলক দেশ তাদের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ এখন অনেক কম। এর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটার যে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া সেটা কিন্তু আমরা এই করোনাকালে দেখেছি। এখন যদি এই বিষয়টাকে ভালোভাবে মনোযোগ না দেওয়া হয় অর্থাৎ স্বাস্থ্য খাতটাকে, আমরা জানি না আসলে অদূর ভবিষ্যতে আসলে কি অবস্থা হবে, সেটা আসলে বিবেচ্য বিষয়। আচ্ছা আচ্ছা। আর আপনাকে একটা কথা বলে রাখি, আমি যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ হচ্ছে আমার নিজস্ব অভিমত, এখানে চেম্বার অফ কমার্স বা আমার কোনো প্রতিষ্ঠানের কোনো অভিমত না। ধন্যবাদ। ঠিক আছে, এটা আমরা হচ্ছে এবার দেখছি যে বাজেটের মানে বড় একটা অংশ হচ্ছে ঘাটতি, বেশিরভাগ 5 ভাগের 2 ভাগই বলা যায় ঘাটতি। সেখানে হচ্ছে 1,90,000 কোটি কোটি টাকা হচ্ছে ঘাটতি। তো ঘাটতির এই বিষয়গুলো কোথা থেকে আসে এরকম একটা ছকও আমার জানা আছে, সেটা হচ্ছে যে বিদেশি অনুদান থেকে আসে, দেশের ব্যাংক থেকে ঋণ আসে, দেশের বাইরের ব্যাংক থেকে ঋণ আসে, তারপর হচ্ছে বিদেশি ঋণও আছে। এই যে 4টা খাত, তো আমাদের ব্যাংক খাত তো অলরেডি মানে অনেক বেশি ঋণ দিয়ে তারা মানে তারল্য সংকটে ভুগতেছে। তো এখন আবার যে এই ঘাটতিটা ব্যাংক থেকে আসবে, আসলে ব্যাংকগুলোর অবস্থা কি, মানে ব্যাংক কতটা এই ঋণ দিতে পারবে বলে মনে হয়? আসলে বিষয়টা হচ্ছে আপনার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এবার বাজেটে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, এবং যেখানে আমরা রেভিনিউ আর্নিং যেটা আমাদের এনভিআর এবং নন এনভিআর টোটাল রেভিনিউ আর্নিং ধরা হয়েছে আপনার 2020-21 অর্থবছর বাজেট 3,78,000 কোটি টাকা এবং 1,90,000 কোটি টাকার মতো হচ্ছে ঘাটতি বাজেট। এই ঘাটতি বাজেটটা হচ্ছে বলা হয় যে জিডিপির 6% ঘাটতি বাজেট। এখন এই ঘাটতি বাজেট নিয়ে আপনি কথা বলছেন, তো এই ঘাটতি বাজেটের বিষয়টা অর্থ সংস্থানটা হয় একটা হচ্ছে ডোমেস্টিক বরোয়িং থেকে অর্থাৎ দেশীয় ঋণ উৎস থেকে, আরেকটি হচ্ছে বিদেশি ঋণ অথবা বিদেশি অনুদান। এখানে বিদেশি ঋণটা ধরা হয় না, বিদেশি অনুদানটাই ধরা হয় বাজেটে। আর আরেকটি হচ্ছে ব্যাংকিং সেক্টর অর্থাৎ ব্যাংকিং উৎস থেকে। তো এবার আপনার ব্যাংকিং উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 84,980 কোটি টাকা। তো 84,980 কোটি টাকা যখন ব্যাংকিং খাত থেকে ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আমরা একটু গত বছরটা দেখি। গত বছর 2019-20 যে বাজেট, সেই বাজেটে আমরা দেখি যে আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 47,364 টাকার বাজেট। তো এরপর লক্ষ্যমাত্রা বাড়াতে হয়েছিল এবং সরকার 82,421 কোটি টাকা মোট ঋণ নেয়। ফলত দেখা যায় যে বেসরকারি খাতে এক ধরনের ঋণ সংকট সৃষ্টি হয়। অর্থাৎ আপনি যখন সরকারি ব্যাংক মানে সরকার যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তখন হচ্ছে মানুষের বা ব্যাংকের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে এই ঋণটা হচ্ছে সিকিউর। এই নিরাপদ ঋণ প্রদান করার জন্য দেখা যায় যে অধিকাংশ ব্যাংক আগ্রহী হয় সরকারকে ঋণ দেওয়ার জন্য। সেক্ষেত্রে দেখা যায় যে একটা ক্রাউডিং আউট ইফেক্ট হয়, যেটা অর্থনীতির ভাষায় বলে যে ঋণ সংকট। এই ঋণ সংকটের কারণে হচ্ছে বেসরকারি খাত হচ্ছে ঋণ পায় না। এই অবস্থায় আপনি যে আশঙ্কার কথা বলছেন সেটি সত্য হতে পারে। আর একটি বিষয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আর কি, বিশেষ করে বিএনপি,
বা বামজোট বলেছে যে এটা হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে একেবারেই না এবারের বাজেট। তারপর বিএনপি বলছেন যে এটা একটা কল্পনা প্রসূত একটা বাজেট। হ্যাঁ, তো রাজনৈতিক দলগুলোর এই বক্তব্যের সাথে বাজেটের এই যে এই অভিযোগ কতটা সত্য? অভিযোগটা হচ্ছে যেদিক থেকে করা হচ্ছে, আসলে আমরা অভিযোগগুলোতে আসি। অভিযোগটা করা হচ্ছে আপনার দুই দিক থেকে। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আপনি আয় করবেন কোথা থেকে। আপনি দেখে থাকবেন হয়তো পত্রিকা প্রশ্ন এসেছিল যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আয়ের উৎস অর্থাৎ রেভিনিউ সোর্স কোথা থেকে আসবে সেটা উনি ভাবেন না। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। এটা এক ক্ষেত্রে ওনার বক্তব্য ঠিক, আরেক ক্ষেত্রে আরেকটা বাস্তবতা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে যে ধরেন আপনি গত অর্থ বছরে 3,05,000 কোটি টাকা হচ্ছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন রাজস্ব আয়ের। তো রাজস্ব আয়ের যখন লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেছেন 3,05,000 কোটি টাকা, তখন দেখা যায় যে আপনি বছর শেষে এটা এক্সপেক্ট করা হচ্ছে এনবিআর এর জাতীয় রাজস্ব বোর্ডের অসমীত সূত্র থেকে যে 80,000 কোটি টাকার মতো একটা রাজস্ব ঘাটতি হবে। অর্থাৎ যেখানে গত বছরের যে লক্ষ্যমাত্রা, সংশোধিত লক্ষ্যমাত্রা, সেটা অর্জিত হচ্ছে না, সেখানে আপনি এবছর 3,30,000 কোটি টাকা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন রাজস্ব থেকে, এবং 9.82% আপনি প্রবৃদ্ধি ভাবছেন যে রাজস্ব আয় আপনার প্রবৃদ্ধি হবে। এই অবস্থায় এটা কখনোই হচ্ছে মানে একজন অর্থনীতিবিদ, একজন সাধারণ মানুষ, আপনি দেখছেন গত বছরই আপনার রাজস্ব 80,000 কোটি টাকা কম হয়েছে, তো এবছর আপনি 9.82% রাজস্ব বেশি আয় করবেন, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? এটা একটা বিষয় সমালোচনার। দ্বিতীয় সমালোচনার বিষয়টা হচ্ছে যে প্রবৃদ্ধি নিয়ে অনেকে অনেক কথা বলছে, আমি সে বিষয়ে বলবো না। প্রবৃদ্ধি হচ্ছে বর্তমান অর্থ বছরে আমাদের যে ঘোষিত বাজেট, সেখানে বলা হচ্ছে বর্তমান অর্থ বছর অর্থাৎ 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে 5.2%। কিন্তু 2020-21 অর্থ বছরে ওনারা প্রত্যাশা করছেন বিগত কয়েক বছরের প্রবৃদ্ধি দেখে, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে 8.2% প্রবৃদ্ধি হবে। তো এই অবস্থায় 8.2% প্রবৃদ্ধি পৃথিবীর কোনো দেশ মানে আশা করতে পারে না। এখানে এডিবি, IMF, পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ এটা বলেছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি 2-3% হবে, বড় জোর 5% হয় কিনা সন্দেহ। সেখানে আপনি যদি 8.2% প্রবৃদ্ধি বলি, অর্থাৎ আমার জিডিপি এই পরিমাণ বাড়বে, এটা এরকম একটা অবস্থায় স্ট্যাগন্যান্ট অর্থাৎ স্থবির অর্থনৈতিক অবস্থায় এইটা কিভাবে সম্ভব, তারা এই কোশ্চেনটা করছে। আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা বাম দল করছেন। বাম দল আমরা দেখি যে বাম রাজনৈতিক দলগুলো হচ্ছে জনকল্যাণমুখী হয়। জনকল্যাণমুখী তারকে কেন্দ্র করে ওনারা বলছেন যে স্বাস্থ্য খাতে যেহেতু বাজেট বরাদ্দ কম, সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে যে সাধারণ মানুষের বিবেচ্য বিষয় ঠিক করা হয়নি। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, হয়তো বাম রাজনৈতিক দলগুলো ওইভাবে চিন্তা করে নাই। আমরা দেখি যে দুই ধরনের কর আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ কর এবং আরেকটা হচ্ছে পরোক্ষ কর। অর্থাৎ একটি কর যেটি হচ্ছে আপনি প্রথম যখন ইনকাম করেন বছর শেষে আপনি যদি চাকরিজীবী হন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় সরাসরি, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে আপনি যখন একটা মোবাইল কিনতে গেলেন তখন সেই মোবাইলের উপর 10% বা 40% ভ্যাট রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যে ভ্যাটকে বা মূসককে পরোক্ষ কর হিসেবে ধরা হয়। আর আপনি যখন কোনো কিছু ভোগ করতে যান অর্থাৎ কনজামশন ভোগ্যপণ্য ক্রয় করতে যান, তখন হচ্ছে পরোক্ষ করটা আরোপ করা হয়। আপনি খেয়াল করলে দেখবেন যে 2019-20 অর্থ বছরও যেমন 20-21 অর্থ বছরেও সর্বাধিক রাজস্ব কর অর্থাৎ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আপনার ভ্যাট থেকে আয় আসবে 36.55%, যেখানে ইনকাম ট্যাক্স থেকে আসবে মাত্র 34.24%। এবং তাহলে দেখা যাচ্ছে যে এবং ইম্পোর্ট ডিউটি এবং আদার ডিউটি থেকে আসবে হচ্ছে 13.52% এবং সাপ্লিমেন্টারি অর্থাৎ সম্পূর্ণ শুল্ক থেকে আসবে 15.69%। তাহলে দেখা যাচ্ছে যে টোটাল ট্যাক্সের 36.55% আসছে হচ্ছে ভ্যাট থেকে। আর ভ্যাট একজন মানুষ যা আয় করে তার মধ্যবিত্ত যা আয় করে তার 60-70% সে ভোগ্যপণ্য ক্রয়ে ব্যয় করে। যখনই ভোগ্যপণ্য আপনি ক্রয় ব্যয় করবেন তখনই আপনাকে ভ্যাট দিতে হবে। তার মানে হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তই সরকারের বাজেটের অধিকাংশ টাকা সরবরাহ করছে। সেক্ষেত্রে সরকারের কাছ থেকে এই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কি পাচ্ছে সেটাই হচ্ছে কোশ্চেন। এ প্রেক্ষিতে হয়তো বাম দলগুলো আলোচনা করছেন আর কি, সমালোচনা করছেন। জি বলেন। তবে আমার কাছে যেটা মনে হয় এটা বলে ঠিক হবে না যে বাজেটের সাধারণ মানুষের জন্য কিছু নেই। বাজেট
জি বাজেট তো হচ্ছে আগামী অর্থ বছরের একটা পরিকল্পনা। তো পরিকল্পনা যদি হয় তাহলে অর্থমন্ত্রী কেন এটা না ভেবে, এটা উনি বলছেন যে আগে খরচ করব পরে আয়ের চিন্তা, মানে উনি এই যে মানে কোনো পরিকল্পনা ছাড়া এটা ভেবে বসলেন, মানে অর্থমন্ত্রী হিসাবে উনার দায়, এই প্রশ্নের দায় আসলে কতটা, ভাই উনি কি বলতে পারেন কিনা? আসলে বিষয়টা হচ্ছে উনি অর্থমন্ত্রী হিসেবে বলতে পারেন কিনা সেটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে সাধারণ মানুষ হলে এখানে কি বলতেন সেটা একটা বিষয়। এখানে দুটো পদক্ষেপ বা দুটো বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে জনগণকে বাঁচাতে হবে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে যে কোনো পদ্ধতিতে যে কোনো মূল্যে। প্রথম বিষয়টা হচ্ছে এই। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশে দারিদ্র্যের সংখ্যা অসংখ্য হারে বেড়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। শহরগুলোতে প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা আবাসিক এলাকায় আপনি দেখবেন যে ভাড়া এবং টুলেট মানে টানানো হয়েছে। ভাড়া না দিতে পেরে অসংখ্য মানুষ বাড়িতে চলে যাচ্ছে, গ্রামের অসংখ্য মানুষ না খেয়ে থাকছে। এই অবস্থায় আপনার এই অবস্থায় সরকার যেটা করেছে যে স্থানীয় সরকারের এবং গ্রাম উন্নয়নের সরকার এবছর কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। এবছর সরকার আপনার বরাদ্দ দেওয়ার যে প্রধান খাত, সেই প্রধান খাতগুলোর মধ্যে একটি প্রধান খাত হচ্ছে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার এবং উন্নয়ন। সেখানে হচ্ছে 31,131 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তো এই বরাদ্দ দেওয়ার অর্থ হচ্ছে এই যে গ্রামীণ অবকাঠামোকে উন্নয়ন করা, যেন গ্রামে কৃষকরা বসে কোনো কিছু একটা করতে পারে। আপনি দেখবেন যে কৃষিতে বাজেটেও একটা বরাদ্দ এসেছে। এছাড়া মানে বাম দলগুলো যেটা বলছে যে কিছুই করা হয়নি, কিছুটা হলেও করা হয়েছে। 2,000 কোটি টাকা শুধুমাত্র গ্রামীণ বেকারদের এবং মাইগ্রেটেড অর্থাৎ যারা বিদেশ থেকে এসেছেন এবং কর্মসংস্থানহীন তাদের জন্য কর্মসংস্থানের জন্য পল্লী কর্মসহায়ক এবং মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন গুলো দিয়ে, ক্ষুদ্র ঋণ সংস্থাদের অর্গানাইজেশন গুলো দিয়ে ঋণ দেওয়া হবে মাত্র 9% সুদে। সরকার কিছু করার চেষ্টা করছে। তিনি হয়তো মানে ভাবছেন যে আগে আমি মানুষকে বাঁচাই, এটা হয়তো উনার বলা দরকার ছিল বা হয়তো উনি এটা বলতে চেয়েছেন, কিন্তু তিনি হয়তো বলেছেন যে আগে খরচ করি। কারণ সরকার কিন্তু দুইভাবে কথাটা বলতে পারে। এক, সরকার যদি আপনার বলে যে আগে খরচ করি তাহলে বুঝতে হবে দুটো উপায়। সরকার যদি ঋণ অর্থাৎ রাজস্ব আদায় করতে পারে তাহলে তো রাজস্ব আদায় করলো, না হয়তো এই ঘাটতি বাজেট অর্থাৎ যে টাকাটা সরকারের কাছে নেই সেটা হয়তো কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক নোট ছাপিয়ে সরকার ঋণ হিসেবে নিতে পারে। উনি হয়তো সেই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে বলেছেন, হয়তো সেটা উনি প্রকাশ করতে পারছেন না, আমি জানি না। এক্ষেত্রে উনার এটা বলা সমুচীন কিনা এটা আমার আপনার হয়তো বলা উচিত হবে না, কারণ যিনি এই হট সিটে বসে আছেন তিনি জানেন আসলে কিরকম অবস্থার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তার মানে হচ্ছে কালো টাকা সাদা করার যে সুযোগটা দিচ্ছে, এটা কি তাহলে আমাদের অপরাধ প্রবণতা বেড়ে যাবে না? যারা কর দেয়নি, যারা অসৎভাবে ইনকাম করলো, পরবর্তীতে তারা তো এরকমই আবার সুযোগ নিতে পারবে কিনা, মানে সুযোগ নেওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে ব্যাপারটাই। এটা বিষয়টা হচ্ছে যে দেখুন পাকিস্তানেও 10% কর দিয়ে আপনার প্রায় 79 বিলিয়ন রুপি হচ্ছে গত অর্থ বছরে আপনার সাদা করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বারবার কথাগুলো বলা হচ্ছে যে কালো টাকাকে সাদা করা হচ্ছে, দেখুন কালো টাকাকে সাদা করা হচ্ছে এটা দিয়ে এটা এক ধরনের খারাপ মন মানসিকতা তৈরি করতে পারে অন্যদের মাঝে যে আমরা কর দিচ্ছি তাহলে আমাদের কর দেওয়ার লাভটা কি। এটা ঠিক আছে আপনার বক্তব্য, কিন্তু আপনি দেখেন এই কালো টাকাটা যদি সাদা না করেন তাহলে একটা মানুষ কি কালো টাকা খুব বেশি সময় কি দেশে রাখবে? আমি অবাক হচ্ছি এই যে কালো টাকা সাদা করা নিয়ে যতগুলো কথা না হচ্ছে, টাকা যে পাচার হচ্ছে, অর্থ যে পাচার হয়ে যাচ্ছে সেটা নিয়ে কথা হচ্ছে না। এবং সরকার কিন্তু আমার কাছে যেটা মনে অ্যাপ্রিসিয়েট করার মতো স্টেপ যেটা নিয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি ভুয়া আমদানি রপ্তানির ইনভয়েস দেখিয়ে আন্ডার ইনভয়েসিং করে যে দেখায় যে 1 কোটি টাকার মাল রপ্তানি করে দেখায় যে 50 লাখ টাকা রপ্তানি করা হয়েছে, তাহলে সরকার 50% মিথ্যা যে অ্যামাউন্ট দেখাবে তার উপর জরিমানা আরোপ করবে। অর্থাৎ সরকার চাচ্ছে যে দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়ে যায়। তাহলে এখানে দুটো বিষয় আপনাকে চিন্তা করতে হবে। এক, যে টাকাটা সাদা করতে দিচ্ছেন না সেটা যদি বিদেশে পাচার হয়ে যায় তাহলে কি হবে। এক, আরেকটা বিষয় হচ্ছে যে টাকাটা যে আপনি সাদা করতে দিচ্ছেন অন্য যারা নিয়মিত কর দিচ্ছে তাদের কি হবে। এই ক্ষেত্রে আমরা এই জন্যই আমরা বলেছিলাম যে টাকাটা এমন ভাবে বিনিয়োগ করতে দেওয়া হোক যেন ওই কালো টাকার মালিক যে সেজন্য একজন সঠিক একজন ন্যায় পরায়ণ ব্যবসায়ী হয়ে যায়।
এ কারণে আমরা বলেছিলাম যে আপনি হয়তো পুঁজিবাজারে ব্যবসাটা করেন, বিনিয়োগটা করলে সাদা হবে, অথবা আপনি উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করলে সাদা হবে, অথবা আপনি আবাসন খাতে বিনিয়োগ করেন এবং কয়েক বছরের কন্ডিশন দিয়ে, যেমন পুঁজিবাজারে 3 বছরের শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু এইভাবে ক্যাশ ডিপোজিট, এইভাবে সঞ্চয়পত্রে এইভাবে গণহারের সুযোগটা দেওয়া হয়তো সরকারের উচিত হয়নি, এই আর কি। এতে করে হয়তো সাধারণ করদাতারা মানে নিরুৎসাহিত হয়ে পড়বেন কর দিতে। আচ্ছা, টিআইবি এবং আপনার সিপিডি, এই দুইটা প্রতিষ্ঠান বলছে যে, একজন বলছে দুর্নীতি সহায়ক বাজেট সংশোধন করুন, এটা হচ্ছে বলছেন টিআইবি, এবং সিডিপি বলছেন যে নজিরবিহীন সংকটে গতানুগতিক বাজেট। এই যে দুইটা প্রতিষ্ঠান, তারা দুই রকম কমেন্টস করছেন। একটা হচ্ছে দুর্নীতি সহায়ক বাজেট, জি, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আর নজির সংকটে গতানুগতিক বাজেট, এটা সিডিপি বলছেন, এই ব্যাপারে আপনার। আচ্ছা, আমরা প্রথম টিআইবির কমেন্টসটা আসি। টিআইবির যে উদ্ধৃতি, নজিরবিহীন সংকটে হচ্ছে মানে গতানুগতিক বাজেট নাকি? টিআইবির এই যে এটা কি বলেছে? সিপিডি বলেছে নজিরবিহীন সংকটে গতানুগতিক বাজেট। আপনি দেখুন যে একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র সরকারেরই দায় দায়িত্ব না, এখানে হচ্ছে যে সুশীল সমাজ, অর্থাৎ যাকে আমরা এনজিও বলি, অর্থাৎ পরামর্শ গোষ্ঠী বলি, অথবা বুদ্ধিজীবী শ্রেণী বলি, এবং হচ্ছে বেসরকারি খাত যেটা হচ্ছে ব্যবসায়ী সমিতি বা ব্যবসায়ী, তারা কিন্তু সুশীল সমাজের অংশ। এখন একটা বাজেটকে বলা নজিরবিহীন সংকটে বাজেট, আসলে নজিরবিহীন সংকটে আমরা এগুলো হচ্ছে কি, যে এগুলো হচ্ছে যে মানে সমালোচনা করে এক ধরনের মানে বাজারমুখী থাকার যে প্রবণতা, এই ধরনের গড়পড়তা কমেন্টস গুলো, এই ধরনের বক্তব্যগুলো আসলে এগুলো প্রমাণ করে। কারণ কথা হচ্ছে, যদি আপনি সরকারে থাকতেন তাহলে আপনি কি করতেন? ইফ আই আস্ক দিস কোশ্চেন, আপনি যদি গভর্নমেন্টের হর্সি থাকতেন এবং আপনি যদি অর্থমন্ত্রী হতেন, তাহলে এই অবস্থায় আপনি কি করতেন? অর্থমন্ত্রী যেটা করেছে, যে ঘাটতিটা রেখেছে, এবং উনি হচ্ছে এই জায়গায় পরিকল্পনাটা করে নাই যে এই ঘাটতিটা কোথা থেকে আসবে। উনি এখান থেকে যেহেতু উনার ছিল, যেহেতু উনি অর্থবিদ্যার সাথে সাথে উত্তর দিতে পারেন নাই, আমরা পরিকল্পনা করছি যে কাছ থেকে ঋণ নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চাপিয়ে হয়তো এটা পরবর্তীতে শোধ করার চেষ্টা করব। কিন্তু এটা হয়তো যদি ঘোষণা দিতে, পরবর্তীতে দেখা যায় 1 মাসের মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাংলাদেশে এই প্রেক্ষাপটটাও চিন্তা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাজেটে যে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। এই প্রবৃদ্ধি নিয়ে এবং এই বাজেটের ঘাটতি নিয়ে এবং কালো টাকা সাদা করা নিয়ে আপনি কথা বলতে পারেন। মানে ইস্যু হচ্ছে 3টা। এই ইস্যু 3টাকে আপনি যদি বলেন নজিরবিহীন সংকটে বাজেট, হ্যাঁ, এটা আসলে কি একজন মানুষকে হচ্ছে আপনি আপনার সমালোচনা গ্রহণ করার যে যোগ্যতা, এগুলো বলে আসলে হচ্ছে পত্রিকার পাতা দখল করা, এতটা নিষ্ঠুরভাবে সমালোচনাটা করা উচিত না। আমরা যদি বলি যে যখন জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছিল, প্রথম হচ্ছে মূল্য সংযোজন কর এবং ভ্যাট আইন করা হয়েছিল 2012-তে, তখন আমরা দেখি সিপিডির বক্তব্য কি। সিপিডি তো সেখানে কোনো অ্যানালাইসিস দিতে পারলো না যে এই ভ্যাট আইন করার কারণে সাধারণ ব্যবসায়ীদের অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই ভ্যাট আইনের কারণে এই ভ্যাট আইন ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করলে যে ভ্যালু এডিশন অনুপাতে, অর্থাৎ মুনাফা অনুপাতে, মূল্য সংযোজন অনুপাতে যেন ভ্যাট দেয়া হয়, এই জিনিসটা যে এটুকুন যে একটা রিয়েল কনসেপ্ট, মানে জাস্ট কনক্রিট কনসেপ্ট দিয়ে মানুষকে ভ্যাটের যে সংশোধনী আইন, সরকারকে তো সে ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারলো না। সমালোচনাটা করা সহজ, কিন্তু সমাধানটা কি হবে? আই ওয়ান্ট টু সার্চ দিস টাইপস অফ সলিউশন ফ্রম সিপিডি। এটা হচ্ছে সিপিডির ব্যাপারে আমার বক্তব্য। আপনি সমালোচনা করেছেন, ঠিক আছে, কিন্তু সমালোচনার 3টা দিক, কিন্তু এইভাবে নজিরবিহীন সংকট বলা, এটা আসলে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ঠিক না। আরেকটি বিষয় বলছেন আপনি টিআইবির কথা একটু যদি বলেন। দুর্নীতি সহায়ক বাজেট সংশোধন করুন। আচ্ছা, এটা দুর্নীতি সহায়ক বাজেট এটা বলেছেন, কিছু ক্ষেত্রে ওনারা ঠিক, আবার কিছু ক্ষেত্রে আসলে এটা আলোচনা করা হয়েছে বলছেন। এটা আসলে মানে আমি অনেক কোশ্চেনের সম্মুখীন হচ্ছি বিভিন্ন এভাবে কালো করতে দেওয়া হচ্ছে কেন? এটা আসলে ভাবার বিষয়। সংশোধন দরকার বাজেটে, আমি এটাই মনে করি। তো
একটু বোধহয় নেটের সমস্যা হচ্ছে। জি আপনার ওখানে বোধহয় একটু নেটের সমস্যা ছিল। জি জি আচ্ছা, আমার বলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জি যখনই আমরা দেখলাম যে মোবাইলে আপনার মোবাইল কলে জি যে আপনার বাজেট ঘোষণা হবার সাথে সাথে, বাজেট পাস হবার আগেই তারা কি করলো, তারা কল রেট বাড়িয়ে দিল জি আপনার মোবাইল কোম্পানিগুলো। আপনি কি এটা সম্পর্কে জানেন কিনা? মানে জি বাজেট ঘোষণা হবার সাথে সাথেই তারা দাম বাড়িয়ে অটোমেটিক দিছে, আজ 2 দিন তারা কেটে নিচ্ছে। এটা নিয়ে আজকে অবশ্য হাইকোর্ট একটা জারি করছে যে তারা কেন এটা করলো তার একটা জবাবদিহি করতে হবে। মানে কোন মোবাইল কোম্পানিগুলো কি বাজেট পাস হবার আগে এটা করতে পারে? মানে এটা আচ্ছা, এখানে আসলে মানে এই ইস্যুটা নিয়ে, মানে মোবাইল কোম্পানির এই ইস্যুটা নিয়ে মনে হয় প্রতি বছরই লেখালেখি হয় এবং প্রতি বছরই হচ্ছে আমরা অনেক পানি ঘোলা করার চেষ্টা করি বা অনেকে অনেক পানি ঘোলা করে, এবং হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাংবাদিকরা বুঝে না বুঝে অনেক ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন আরোপ করে। আসলে দুটো বিষয়, বাজেট হচ্ছে 12 তারিখে উপস্থাপন হয়েছে। এই বাজেটটা যখন পরবর্তীতে হচ্ছে, এটা হলো প্রস্তাবিত বাজেট, এই বাজেটটা হচ্ছে পাস হবে আপনার পাস হবে হচ্ছে জুন মাসে। তো এইটা মানে 30শে জুন দিকে পাস হবে। এর আগে হচ্ছে মোবাইল কোম্পানিগুলো কেটে রাখে। আমাদের দেশে হচ্ছে আইন প্রয়োগের যে বিষয়, অর্থাৎ কর্পোরেট কালচারটা অনেক ক্ষেত্রে হচ্ছে এখনো প্রফেশনাল অর্থাৎ দায়িত্বশীল আচরণ হয়ে দাঁড়ায় নাই, যে কারণে এগুলো হচ্ছে। আসলে আমরা মোবাইল কোম্পানিগুলো সমালোচনা করছি, ঠিক আছে, তো মোবাইল কোম্পানিকে যারা নিয়ন্ত্রণ করে বিটিআরসি নিয়ে কেউ কোনো কথা বলছি না কেন? আমি জানি না কেন ছেলেকে নিয়ে এত কোশ্চেন, বাবা থাকতে বিটিআরসি আছে, বিটিআরসি নিয়ে কোশ্চেন হোক, জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে কোশ্চেন হোক, এটা কেন হচ্ছে না? আমাদের 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 প্রশ্নটা তো ওখানে, যে মোবাইল কোম্পানি যারা নিয়ন্ত্রণ করে সেই বিটিআরসি, এদের 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 কোনো সহায়তা করা হয় না কেন? মানে এর জন্য কি সরকার কোন পক্ষে দুর্বল? মানে তাদের কোনো কিছুই করা হয় না, এটা আসলে ব্যাপারটা কি? এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক, প্রশাসনিক এবং হচ্ছে সুশাসনের যে একটা ঘাটতি রয়েছে, সেটার আর কি ফলাফল আমরা ভোগ করি, এই আর কি। এছাড়া আমি আসলে কিছুই বলতে পারছি না। আচ্ছা, আমরা আরেকটা ব্যাপার দেখেছি, যে আপনি যেটা বললেন যে উৎপাদনশীল খাতে একটা বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু কৃষি যন্ত্রপাতি ক্রয় বা অন্যান্য এই বিষয়গুলোতে কি বাজেট দেখলাম যে কম হয়েছে। এখানে না 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 না, এখানে এটা হচ্ছে, আমি আপনাকে একটু বলতে পারি, যেহেতু হচ্ছে এই এই আমি আপনাকে একটু বলতে পারি যে হচ্ছে এটা একটু কম হয় নাই। এটা আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে যে সরকার এবার কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছে। এটা কিরকম ছাড় দিয়েছে একটু যদি দেখে বলি, সেটা হচ্ছে যে এগ্রিকালচার মেশিনারিজের উপর সরকার আগে যে পরিমাণ হচ্ছে সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক এবং হচ্ছে আপনার ভ্যাট আরোপ করেছিল ইম্পোর্টের সময়, অর্থাৎ আমদানিকালে, সেটা কিন্তু সরকার সম্পূর্ণ কমিয়ে দিয়েছে। কি পরিমাণ কমিয়েছে? সেটা হচ্ছে টোটাল প্রাইসের, অর্থাৎ 100 টাকা দিয়ে যদি কেউ একটা জিনিস কেনে, সেটার মাত্র 1 টাকা দিবে আপনার ইম্পোর্ট ডিউটি। আপনি বুঝতে পারছেন কিনা? মানে আমি ওই জায়গাটা ঠিক আছে, সমস্যা হচ্ছে যখন আমি কোনো যন্ত্রপাতি কিনতে যাচ্ছি। হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওই ঠিক আছে, ওখানে কিন্তু সেই ব্যবসায়ী লাভবান হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি, যখন আমি কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে যাচ্ছি, তখন আমি কোনো লাভ, মানে আমার কোনো লাভ হচ্ছে না। এই ক্ষেত্রে তাহলে কৃষকের তো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে কৃষি যন্ত্রপাতিতে যারা ব্যবসা করেন তাদের। এই ক্ষেত্রে আপনার বক্তব্য, মানে আপনি এই সম্পর্কে ক্লিয়ার কিনা? বিষয়টা হচ্ছে যে মানে একটা হচ্ছে ফেয়ার প্লে বিজনেস, যেটাকে বলা হয় হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক অর্থনীতি। বাংলাদেশে বাজার ব্যবস্থাটা অনেক ক্ষেত্রে দুর্বল, বাজার কাঠামো দুর্বল। আপনি দেখেন অন্যান্য জিনিস উৎপাদনের খরচ অনেক কম, কিন্তু দাম বেশি হারে বিক্রি করছে, এরকম অনেক জিনিস আছে, তাই না? কিন্তু সরকারের হাতে যেটুকু ছিল, যেমন ধরেন আপনি একটা বই কিনছেন বা যে কোনো একটা জিনিস কিনে, সেটা স্বাভাবিকভাবে 10 টাকা দাম হওয়ার কথা, কিন্তু সেটা 15 টাকায় বিক্রি হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেক্ষেত্রে দায়ী, কিন্তু গভর্নমেন্টের হাতে যেটুকু ছিল, অর্থাৎ আপনি এই সমস্ত কৃষি যন্ত্রপাতি উৎপাদনের জন্য যে র মেটেরিয়ালস প্রয়োজন, যে উপকরণ প্রয়োজন,
যে মেশিনারিজ প্রয়োজন সেগুলো আমদানির ক্ষেত্রে সরকার ট্যাক্স এবং ভ্যাট এবং এসডি সব কমাই দিয়েছে এবং কমিয়ে হ্রাস করে মাত্র 1% অর্থাৎ 1% করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু সরকারের কাজটুকু করেছে। এখন এটা বাস্তবায়ন হচ্ছে চ্যালেঞ্জ। এই বাজেটের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে এবছর গত বছরের তুলনায় কৃষি উন্নয়নে বরাদ্দ ছিল 17,1764 কোটি টাকা, এবছর সেটা বাড়িয়ে 2,452 কোটি টাকা করা হয়েছে। বরাদ্দ কিন্তু কৃষি উন্নয়ন খাতে বাড়ানো হয়েছে, কৃষিকে সরকার গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে হচ্ছে কি যে বাজার ব্যবস্থাটা উন্নয়ন করতে হবে, অর্থাৎ স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে আপনি 10 টাকা কেজি শসা মানে কৃষক বিক্রি করছে সেটা যেন আপনি ঢাকায় আসতে 12 টাকা পান, অর্থাৎ কৃষক যেন 30 টাকা বিক্রি করলে কৃষক যেন তার 1/3 মূল্য না পেয়ে 2/3 মূল্য পায়, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের বাজার ব্যবস্থা আধুনিক না, আমাদের কৃষি পণ্য সংরক্ষণের ব্যবস্থা আধুনিক না। এটা করা হলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবে, ঠিক তেমনি কৃষকও এই ধরনের পণ্যগুলো খুব সহজেই নিজে ক্রয় করতে পারবে কম দামে, যদি বাজার ব্যবস্থাটা উন্নয়ন করা যায়। জি বলেন। আচ্ছা, আমরা একটু শিক্ষা খাতে যাব। মানে এবার কিন্তু শিক্ষায় দেখা গেছে সেই গতানুগতিকের মতো করা হয়েছে, যদিও এই মুহূর্তে শিক্ষাটা বড় একটা চ্যালেঞ্জ হিসাবে সারা পৃথিবী এখন বলছে যে শিক্ষা একটা বড় সংকট এবং বড় ধরনের একটা মোকাবেলা ভিতর দিয়ে যাবে। সেক্ষেত্রে শিক্ষায় আগের মতো কেন গতানুগতিক বাজেট থাকলো, এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, আমরা হচ্ছে মানে শিক্ষায় অনেকেই বলছেন যে গতানুগতিক বাজেট। শিক্ষায় কিন্তু হচ্ছে সরকার যে বাজেট দিয়েছেন অর্থাৎ হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি হায়ার এডুকেশনের জন্য যে বরাদ্দ উন্নয়ন খাতে সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবং প্রাথমিক এবং গণশিক্ষা খাতে হচ্ছে শিক্ষা বরাদ্দ সেটা বাড়ানো হয়েছে। এখন দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের দেশে শিক্ষা দুই ধরনের, আপনি সার্টিফিকেট অর্জন করে বেকার হতে পারেন, একটা হচ্ছে আপনি কারিগরি শিক্ষা অর্জন করে আপনি কর্মসংস্থান ব্যবস্থা নিজে করতে পারেন এবং অন্যজনকেও করিয়ে দিতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আমাদের গবেষণা এবং উন্নয়ন খাতে যে ব্যয় সেই ব্যয়টা হচ্ছে বিষয়, অর্থাৎ আপনি একটা নতুন প্রোডাক্ট উৎপাদন করলেন, মার্কেট ডাইভার্সিফিকেশনের না যে আপনি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন পণ্যের বহুমুখী করলেন, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করলেন, পণ্য উৎপাদন আপনি গবেষণা করলেন, সেক্ষেত্রে যদি ট্যাক্স মানে অর্থাৎ কর ছাড় দিত অথবা আলাদা বিশেষ বরাদ্দ দিত সেক্ষেত্রে বিষয়টা ভালো হতো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়ালে যে কিছু হবে, যেমন আপনাকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে এই কথাটা আসছে যে কোয়ালিটেটিভ এক্সপেন্ডিচার হইতে হবে, গুণগত ব্যয় হইতে হবে। আপনি বরাদ্দ বাড়ালেন কিন্তু ব্যয়টা গুণগত মানের হলো না, অর্থাৎ উন্নয়ন বরাদ্দর 40% আপনি ব্যয় করলেন হচ্ছে প্রথম 9 মাসে, বাকি 3 মাসে আপনি 60% ব্যয় করে ফেললেন। এটা কিভাবে সম্ভব? যতক্ষণ পর্যন্ত আপনার বরাদ্দটা যে অর্থটুকুন দেওয়া হয়েছে সেটা যখন ভালোভাবে গুণগতভাবে ব্যবহার না করা হবে তখন কিন্তু উন্নয়ন করা সম্ভব হবে না। আপনি দেখেন এডিপি অ্যালোকেশনে যে বরাদ্দটা দেওয়া হয়েছে এগুলো অধিকাংশ দেখা যায় যে নতুন স্কুলের স্ট্রাকচার করা, নতুন নতুন স্কুল বানানো, নতুন নতুন স্কুলের পাশে হচ্ছে ভবন বানানো, এগুলো অধিকাংশ ভবনে চলে যায়। তো শিক্ষার যে উন্নয়ন, গুণগত মান উন্নয়নে যে ব্যয় সেটা কিন্তু খুবই কম হয়, যে কারণে বারবার সমালোচনাগুলো আসে। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত আর কি বলেন? আর একটা যেটা আমরা প্রথমেই আলোচনাতে ছিলাম, মানে প্রবৃদ্ধি অর্জনের যে একটা চ্যালেঞ্জ, জি, তার মানে এই প্রবৃদ্ধি অর্জনের চ্যালেঞ্জটা মানে কতটা পারবেন সরকার, বা কতটা কি হতে পারে আপনার মতে? আপনি একজন আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন এই বাজেট আসলে বাস্তবায়ন যোগ্য কি বাস্তবায়ন অযোগ্য, এটা এক কথায় জানতে চাচ্ছেন, বা প্রবৃদ্ধি আসলে অর্জনযোগ্য কি অর্জনযোগ্য না। আসলে বাজেটের লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক ভালো, বাজেটে অনেক সুন্দর সুন্দর জায়গায় বরাদ্দ আছে, বাজেটে অনেক প্রণোদনা আছে, বাজেটে আপনার দেশীয় বিকল্প শিল্পগুলোকে বা একটা ছাড় দেওয়া হয়েছে, দেশীয় কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাজেট করা হয়েছে। কিন্তু এই বাজেট বাস্তবায়ন যোগ্য কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঘাটতিটা বিশাল, 1,90,000 কোটি টাকা, প্রায় টোটাল জিডিপির হচ্ছে 6%, 5.8 ভাগ এটা বলা হচ্ছে, কিন্তু আসলে বর্তমানে 6%-এর কাছাকাছি যেটা গিয়েছে। দুই, যেটা দেখা যাচ্ছে যে প্রবৃদ্ধি আমরা বিশাল গণহারে ঘোষণা করেছি, যেটা আমাদেরকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে আসছে যে আপনি রাজস্ব আয় করতে পারছেন না, আবার প্রবৃদ্ধি মানে
প্রত্যাশা করছেন। তো এক্ষেত্রে হচ্ছে এই ঘাটতিটা রেখে সরকার এত বেশি প্রবৃদ্ধি না দেখালেও পারতো। আমি জানি না জিডিপি উন্নয়ন হলে যে দেশের মানুষ ভালো থাকবে, প্রবৃদ্ধি হলে যে আপনি খেতে পারবো, সারা দেশের মানুষের কর্মসংস্থানে ভরে যাবে, এটা কোন দেশ বা কোন অর্থনীতি বিশ্বাস করে? আসলে এটা আসলে মানে বর্তমান যে বিশ্ব, এটা এখন আর প্রবৃদ্ধি নির্ভর বিশ্ব এখন নাই। ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে উন্নয়ন, এটা কিন্তু এখন আর ভাবে না। তাহলে এই প্রবৃদ্ধিটা হচ্ছে একটা অবাস্তব একটা বিষয়, অবাস্তব না, মানে এটা কখনোই অসম্ভব একটা লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধি, এটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যদি বাংলাদেশে বলেন, আপনি বলেন কথা শুনুন। বলেন। আমি বলছিলাম যে যদি আমি পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করি, বিশেষ করে ভারত বা পাকিস্তান বা অন্যান্য দেশ, যাদের আমাদের সমকক্ষ যে সমস্ত দেশগুলো, তাদের কি এত এত ঘাটতি থাকে, বা তারা যদি প্রবৃদ্ধির যে যে টার্গেট ধরে সেই লক্ষ্য কি পূরণ করতে পারেন? এরকম কোন ধরনের কোন আপনি একটু ভালো মানে একটু জটিল এবং কঠিন প্রশ্ন করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে দেখুন, ভারতের ব্যাপারে অভিযোগ আসছিল, আমাদের প্রতিবেশী দেশ এবং বন্ধু প্রতিম দেশ ভারতের ব্যাপারে অভিযোগ আসছিল। ভারতের অর্থনীতির বলেছেন যে ভারত যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রাক্কলন করে তা হচ্ছে প্রকৃত অর্থে 2% বেশি। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন নাই, তারা হয়তো বা আমাদের এখানে এভাবে অ্যালাউ করে না, আমাদের এখানে হয়তো কিছুটা বেশি হতে পারে। এটা খুবই সম্ভব, অসম্ভবের হয়তো কিছু না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রবৃদ্ধি আপনি বেশি প্রাক্কলন করলেন, কিন্তু দেশের মানুষের জীবনের গুণগত মান কোনো উন্নয়ন হলো না, সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ আপনার এই প্রবৃদ্ধি বলছে আপনার এই বাজেট অবাস্তবায়নযোগ্য, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে প্রবৃদ্ধিটা কমিয়ে হলে হোক, আমি দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করব, সেক্ষেত্রে সেটা সম্ভব। কারণ প্রবৃদ্ধি অবাস্তবায়নযোগ্য কেন? দেশটা চলে দুইভাবে, বাংলাদেশ চলে দুইভাবে। প্রথম চলে হচ্ছে আমরা দেখি যে একটা রপ্তানি আয় আসে বিশাল বড় গার্মেন্টস সেক্টর থেকে। আমরা হচ্ছে প্রতি বছর প্রায় আমাদের খরচ অর্থাৎ আমদানি ব্যয় হচ্ছে $130 বিলিয়ন মতো। আমরা দেখি যে 34 থেকে 35 বিলিয়ন ডলার আমাদের রপ্তানি আয় হচ্ছে গার্মেন্টস সেক্টর থেকে। এবং আমাদের যে বিদেশি যে ভাইরা আছেন, বিদেশি শ্রমিক ভাইরা আছেন, তারা আমাদের জন্য হচ্ছে প্রতি বছর একটা বিশাল বড় কন্ট্রিবিউট করেন, সেটা হচ্ছে 21 বা 22 বিলিয়ন ডলারের মতো। তো সেটা মিলে আমাদের 54 বা 56 ডলার, আমাদের 6 থেকে 7 বিলিয়ন ডলারের একটা গ্যাপ থাকে, একটা ঘাটতি থাকে আর কি। তো এখন দেশে আপনি দেখছেন যে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প ম্রিয়মান এবং হচ্ছে বিদেশ থেকে অসংখ্য শ্রমিক চলে আসছে। তো এই অবস্থা, এই ধরনের প্রবৃদ্ধি, এটা এক ধরনের মানে অবিশ্বাসযোগ্য প্রবৃদ্ধি, এটা কখনোই সম্ভব না, এরকম মনে হয়। আচ্ছা, এই যে প্রতি বাজেটে কিন্তু এই সমস্যা তৈরি হয়, আমাদের ঘাটতি বলেন, প্রবৃদ্ধি বলেন, এগুলো যে অর্জিত হয় না, মানে বিশেষ করে উন্নত দেশগুলো, আমরা তো বলছি আমরা মধ্য আয়ের দেশ, মানে আমরা খুব দ্রুত উন্নতি করছি। তো অন্য মধ্য আয়ের দেশগুলো কি এরকম বছর বছর কি এরকম ঘাটতি থেকে যায়, প্রবৃদ্ধি অর্জন করতে পারে না? মানে আমাদের মতোই কি, নাকি তারা আসলে অর্জন করতে পারে? আর অর্জন করতে না পারলে এটা সরকারের মানে এই প্রতি বছরের ব্যর্থতাকে তারা কিভাবে নেয়? মানে এটা আমরা একজন অর্থনীতিবিদ হিসেবে, সমালোচক হিসেবে আপনি কিভাবে দেখেন? আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন ঘাটতি বাজেট নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করে যে আমার পকেটে 100 টাকা আছে, আমি একজন সাধারণ মানুষ, আমি বাংলাদেশকে ধরে একজন সাধারণ মানুষ, তা আমি 100 টাকা আছে, আমি ব্যয় করতে যাচ্ছি 110 টাকা, এইটা কিভাবে সম্ভব? তো আসলে বিষয়টা হচ্ছে সরকার তো নিজে চাইলে টাকার সংস্থান বিভিন্ন জায়গা থেকে করতে পারে, বিদেশ থেকে ডোনেশন নিয়ে আসতে পারে, ঋণ নিতে পারে, টাকা ছাপাতে পারে। তাই সরকার এই 10 টাকা বা 5-6 টাকা ঘাটতি রাখতেই পারে। এবং উন্নয়নশীল এবং মধ্য আয়ের যে দেশ, তারা অনেকেই হচ্ছে বাজেটে ঘাটতি রাখে। এখন বাজেটে ঘাটতি রাখার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? বাজেটে ঘাটতি রাখার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দুটো। এক, ঘাটতি বাজেট থেকে যা অতিরিক্ত টাকা থাকবে, যে টাকাটা থাকবে সেটা হচ্ছে উন্নয়নমুখী খাতে ব্যয় করবে। এই উন্নয়নমুখী খাতে যদি ব্যয় করে তাহলে দেশটার উন্নয়ন হবে, কারণ দেশটা সেইভাবে উন্নত হয় না। তো ঘাটতি বাজেট রাখাটা কিন্তু দোষের কিছু না। অর্থাৎ আপনি যে 6.6% বা 5.8% যে ঘাটতি রেখেছেন, এটা কিন্তু দোষের কিছু না। কিন্তু দোষের বিষয়টা হচ্ছে যে এই ঘাটতি বাজেটটা আপনি বলছেন ব্যয় করবেন, কিন্তু ব্যয়টা করবেন কোথা থেকে? আপনার তো রাজস্ব আয় তো নাই। এক্ষেত্রে সরকারের যেটা উচিত ছিল, সরকার অবশ্যই এক্ষেত্রে অনেকগুলো স্টেপ নিয়েছে।
যে রাজস্ব আয় বাড়াতে করের আওতা বাড়ানো, সেটা সরকার করছে। অনলাইনে কর প্রদান ব্যবস্থা সিস্টেম জনপ্রিয়তা করার প্রচেষ্টা সরকার চালাচ্ছে। এই জিনিসটা যদি করে তাহলে এক্ষেত্রে উতরে যেতে পারে। আমি জানি না এটি কতটুকু বাস্তবায়নযোগ্য সম্ভব। এ কারণেই হয়তো অধিকাংশ অর্থনীতিবিদ এবং অধিকাংশ হচ্ছে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট সংস্থাগুলো আপনার এই কথাগুলো বলছে যে আসলে এই বাজেট সম্পূর্ণ অবাস্তবায়নজনক। তবে আমি বলবো যে এটা বাস্তবায়নযোগ্য, তবে এটা অনেক কঠিন বাস্তবায়নযোগ্য। এটা বাংলাদেশের মতো দেশের জন্য অনেক কঠিন বাস্তবায়নযোগ্য। এই আর কি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে আজকে সময় দিলেন। আমরা 40 মিনিট কথা বললাম এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা আসলে চাচ্ছিলাম যে বাজেট বিষয়ে মানুষের, যে সাধারণ মানুষের অনেক ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে, আমাদের এখানে কিছু পাঠক বা দর্শক আজকে আমাদের আপনার কথা বলেছেন। তারা বলছেন যে একজন সৌদি আরব থেকে বলছেন আজকের বাজেটের বিষয়টা খুব ভালো, আর একজন বলছেন যে অভিনন্দন আপনাকে, বলছেন শাহিন আলম। আর একজন বলছেন আমিরটা থেকে, যে যারা বিদেশে আছে এবং বিদেশ থেকে যারা আপনার ইনকাম করে দেশে টাকা পাঠায়, এদের এই বাজেটে তাদের জন্য কোনো সুফল কিছু আছে কিনা? আসলে বিষয়টা হচ্ছে কি যে একজন বিদেশি শ্রোতা প্রশ্ন করেছেন, এটি আসলে সত্য কথা বলতে কি যে ভাই আপনারা হচ্ছে মানে দেশের অনেকে যখন বিএনপি মানে যখন বিরোধী দল ক্ষমতায় আসে তখন তারা বলে যে তাদের ছাত্র সংগঠনের ছেলেরা সোনার ছেলে। যখন বর্তমান সরকার ক্ষমতায় আসে তখন তারা বলে যে তাদের ছাত্র সংগঠনের সোনার ছেলে। আসলে আমি সত্যিকার অর্থে বাংলাদেশের সোনার ছেলে যদি কেউ থেকে থাকে, দেখেন যারা বাংলাদেশে শিক্ষিত তারা বিদেশে গিয়ে অর্থ পাচার করে, আর আপনাদের মতো যারা একটু কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত সেভাবে পড়াশোনা করেন নাই, তারা বিদেশে গিয়ে কিন্তু দেশের জন্য টাকা পান। আপনার বোনের জন্য টাকা পাঠাচ্ছেন, বাবার জন্য টাকা পাচ্ছেন, আপনার সংসারের জন্য টাকা পাঠাচ্ছেন। আপনি সব সময় মানে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আপনি এটা গর্ব করে অনুভব করবেন যে আপনার টাকায় সরকার চলবে, এই দেশ চলে আপনার টাকায়। তো এই দেশের যে ব্যর্থতা, আমি সেটা আবার এভাবে বলতে চাচ্ছি না, দেশের মানে সক্ষমতা নেই যে দেশ আপনাকে যোগ্য সম্মানটুকু দিবে। এটা দেশের দায়িত্ব ছিল যে আপনাকে আপনার যোগ্য সম্মানটুকু দিবে। হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংক একটা করা হয়েছে, যেখান থেকে হচ্ছে আপনি জেনে থাকবেন যে, আমি জানেন কিনা আমি জানি না, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে স্বল্প সুদে হচ্ছে ঋণ দেওয়া হয় প্রবাসীদেরকে। এবং এই প্রবাসীদেরকে এই ঋণ দেওয়ার যে প্রসেসটা, এটা যদি একটু সরকার সহজ করতো, এটা একটা বিষয় ভালো হতো। আরেকটা বিষয় হচ্ছে সরকার এই বছর একটা 2000 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এই 2000 কোটি টাকার বাজেটে সরকার বিদেশ থেকে যারা এসেছেন, তারা যারা বেকার হয়ে গেছেন, তাদের জন্য ক্ষুদ্র ঋণ সংস্থার মাধ্যমে এই 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার একটা প্রস্তাব করেছেন। আসলে এই সবকিছু নির্ভর করছে হচ্ছে সরকারের বাস্তবায়ন যোগ্যতা, সক্ষমতার উপর। আমরা এই কারণেই বলছি যে স্থানীয় সরকারকে ঢেলে সাজাতে হবে, সাধারণ মানুষকে ঢেলে যেন সার্ভিস প্রদানের ক্ষেত্রে যেন কোনোভাবেই কোনো সাধারণ মানুষ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে মাধ্যমে যেন হেনস্থা না হয়। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী মনে রাখা উচিত যে তিনি একজন সাধারণ মানুষের 100 টাকা ট্যাক্সের 18.70 টাকা পান এবং 7.70 টাকা তার পেনশনে ব্যয় হয়। তাহলে 25 টাকাই হচ্ছে আমার আপনার সাধারণ মানুষের 100 টাকার 25 টাকাই হচ্ছে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতনে যায়। তো এখন সরকার যেটা করতে পারতো, যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, দেখেন রপ্তানিমুখী শিল্প যারা দেশকে বাঁচিয়ে রেখেছেন তাদের কিন্তু 100% বেতন হয় নাই, 60%, 70% বেতন হচ্ছে। তাহলে সরকার টোটাল যে উন্নয়ন ব্যয় এবং অনুন্নয়ন ব্যয়ের কথা আমরা আসি, সরকার ডেভেলপমেন্ট সেক্টরের জন্য ব্যয় রাখলেন হচ্ছে 2,15,043 কোটি টাকা, এবং নন ডেভেলপমেন্ট সেক্টর অর্থাৎ যেটা হচ্ছে সরকারি বেতন ভাতা, কর্মচারীদের বেতন, পেনশন এবং গ্রিন সুদ মকুফ, সেখানে রাখলেন হচ্ছে 3,11,190 কোটি টাকা। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতার যে বিষয়টি আছে, সেটাতে কিন্তু সরকার মানে চাইলেও কমাতে পারতেন, হ্রাস করতে পারতেন। ভ্রমণ ব্যয় সেটা কমানো যেত, সিম্পোজিয়াম সেমিনার ব্যয় সেটা কমানো যেত, এবং গাড়ি ব্যবহার করার ব্যয় সেটা কমানো যেত। অর্থাৎ সরকারকে অবশ্যই জনমুখী হতে হবে। সারা বাংলাদেশের জনগণ যখন অর্থ সংকটে ভোগে, তখন একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবেও বাংলাদেশ যখন অর্থ সংকটে ভোগে, তখন এই অর্থ সংকটে ভোগার একটা দায়িত্ব সরকারি কর্মকর্তা কর্মচারীদের পৌঁছে যায়। এখন আমরা যখন যে সম্মান পাওয়ার যোগ্য, যে অতিরিক্ত পাওয়ার যোগ্য, অর্থাৎ এই বিদেশি শ্রমিক ভাইরা, এই গার্মেন্টস এর শ্রমিকেরা, তাদেরকে যখন সম্মান দিতে পারি, তখন অপাত্রে আমরা সম্মান দিই, তখন আমরা অতিরিক্ত সুযোগ সুবিধা দিই এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আমি জানি না তারা আমার কথা হয়তো শুনছেন, কেউ হয়তো অন্য কথা বলতে পারেন, কিন্তু
একটা অনুভূতি থাকা উচিত। আই ফিল সো, মানে আমি যদি সরকারি কর্মচারী হয়ে থাকি, তাহলে আমার অবশ্যই অনুভূতি থাকা উচিত আমার কাছে যে একজন মানুষ সার্ভিস নিতে আসবে, আমি যেন সেই সার্ভিসে কোন রকম হেলাফেলা না করি। কারণ সরকার আমাকে 100% বেতন দিচ্ছে, এটা দরিদ্র সরকার, এটা গরিব সরকার, সরকার তার সর্বোচ্চ চেষ্টাটুকু আমাকে দিচ্ছেন, তা আমি আমার সর্বোচ্চটুকু কেন একজন সাধারণ মানুষকে দিব না? আমি মনে করি আমরা যারা প্রশাসন লেভেলে আছি, আমরা যে যার অবস্থান থেকে আছি, তারা যেন ব্যক্তি হিসেবে সৎ হয়ে যায়। শুধুমাত্র সরকারের দোষ, শুধুমাত্র মন্ত্রীর দোষ, শুধুমাত্র অর্থমন্ত্রীর দোষ, এগুলো না দিয়ে ব্যক্তি নিজেকে প্রশ্ন করি, আসলে আমি নিজে কতটুকু সৎ। আমি যদি নিজের অবস্থান থেকে সৎ হতাম, তাহলে হয়তো আমি আমার সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আমি যদি অবশ্যই সৎ হতাম, তাহলে দেশের অবস্থা হয়তো এত খারাপ হতো না। তাহলে হয়তো আজকে আমার এই বিদেশি ভাইটা হয়তো আমাকে হয়তো এই ধরনের কোশ্চেন করতো না যে সরকার কি ধরনের বরাদ্দ দিয়েছে, এই আর কি। আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে সরকার ওইভাবে হয়তো বিষয়টা লক্ষ্য করতে পারেনি। তবে এবছর আমরা যেটা দেখলাম যে এই করোনা কালেও সর্বাধিক, জি বলেন। আপনি বলেন, শেষ করেন এটা। এই করোনা কালেও সর্বাধিক যে রেমিটেন্স আমাদের বিদেশি ভাইরা দিয়েছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। জি বলেন। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্য আয়ের দেশ গড়ার জন্য যে যুদ্ধটা ছিল বা সরকার যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন, অর্থনীতির এই ভঙ্গুর মুহূর্তে বা সারা পৃথিবীতে এই করোনার জন্য মানে এই জায়গা থেকে আমরা কি ঠিক থাকতে পারবো, নাকি আবার মধ্য আয়ের দেশ থেকে যে প্রচেষ্টাটা চলছিল তার থেকে আবার পিছনে আমরা পড়ে যাব কিনা? এই ধরনের উন্নয়নমূলক সব কাজই তো বন্ধ হয়ে গেছে অলরেডি। আসলে এটা নির্ভর করে হচ্ছে যে যারা বেসরকারি খাতে আছেন, তারা আসলে বিষয়টা বলতে পারে যে আমরা আসলে কতটুকু অগ্রসর হতে পারবে। এটা এখনো সময় আসে নাই যে বলার যে আসলে আমরা যেতে পারবো কি পারবো না। তবে আমরা একটা অশনি সংকেত দেখছি, একটা আশঙ্কা, একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে যে আসলে আমরা কতটুকু সামনে অগ্রসর হতে পারবো যদি আমরা অর্থনীতির সকল খাতে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা না করতে পারি, যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয়। আমি জানি না এটা আসলে কতটুকু সম্ভব। সবকিছু নির্ভর করছে অর্থনীতির অবস্থা ভালো এবং খারাপের উপর। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি, এবং আমাদের সময় দেওয়ার জন্য বিশেষ করে নিউ বাংলা টিভি এবং চন্দ্রবিন্দু প্রকাশনার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আমরা আজ এখনই বিদায় নিব, এবং বিদায় নেওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলেন। আমি দর্শকদের বলবো যে সবকিছুই যদি আমরা পজিটিভ ভাবে নেই, আমরা যার যার অবস্থান থেকে যদি চেষ্টা করি সামান্য ছোট কাজ করে ভালো কাজ করার জন্য, তাহলে হয়তো ভালোটা সম্ভব। এবং যারা 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 পোশাক শিল্প শ্রমিক বা রপ্তানিমুখী খাতে আছেন, যারা বিদেশে আছেন, যাদের কাছে আমরা ঋণী, এবং যারা বর্তমানে করোনা সংকটকালে খুবই দুঃসময় অতিবাহিত করছেন, আমরা তাদেরকে বলতে চাই, এবং আমরা যেন তাদের মানে যথাসম্ভব আমাদের সক্ষমতা অনুযায়ী সবাই যেন তাদের পাশে দাঁড়াই। কোথা থেকে আয় আসবে, আসলে ওই অর্থমন্ত্রীর কথাটাই বলতে আসলে কোথা থেকে আমি আয় করবো আগামী মাসে, সেটা হয়তো নাও জানতে পারি, কিন্তু আমি যেন আমার অবস্থান থেকে একটা মানুষকে একটু সহায়তা করতে পারি আর কি, এটুকুনি বলা। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আর নিউ বাংলার বন্ধুদের বলতে চাই, দর্শক পাঠক শ্রোতা যারা আছেন, যে আমরা রেগুলার এই আড্ডাটা করছি, লাইভ আড্ডা, এবং বিভিন্ন বিষয়ে আমরা সংযুক্ত করার চেষ্টা করছি। যেদিন আমরা সাহিত্য নিয়ে আলোচনা করছি, অর্থনীতি নিয়ে আলোচনা করছি, শিক্ষা নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে থাকবেন, আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।